বৈশ্বিক যে মহামারী, এ কারণে তোমাদের সাথে একেবারেই যোগাযোগ নাই বলতে গেলে, দেখাও নাই, সেদিক থেকে খুব মিস করি তোমাদেরকে। এবং আমাদের আজকে যে অধ্যায়টা আমি ঠিক করেছি নবম অধ্যায়, এ কারণেই যে তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সিটিতে 3টা অধ্যায় ছিল, সেটা ছিল 1, 9 ও 13। এর মধ্যে আমরা 1 আর 13তম অধ্যায়ের পরীক্ষা নিয়েছিলাম, তোমাদেরকে এর মধ্যেও শর্টকাট করে দিয়েছিলাম, কারণ আমাদের মানে সিলেবাসটা কমপ্লিট ছিল না। এ কারণে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? সে কারণে নবম অধ্যায়টি যেহেতু সে সময় আমরা পরীক্ষায় অন্তর্ভুক্ত করিনি, এ কারণেই শুরুতেই আজকে নবম অধ্যায় দিয়ে শুরু করছি, কারণ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাসই এখন পড়াতে হবে। তোমাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসে যেতে পারছি না। সে কারণে আজকে নবম অধ্যায়, আর তোমাদের কাছে শুনে আজকে নবম অধ্যায়টাকে আমি 2 ভাগে ভাগ করে পড়াবো। 2টো ক্লাসের মধ্যে নবম অধ্যায়টি শেষ করব, এরকম পরিকল্পনা করেছি। তো তোমরা ক্লাসে আসার সময় খাতার কলমও নিয়ে আসবে, কিছু লেখালেখির কাজ, অথবা আমার যে এগুলো শর্ট কিছু কোশ্চেন তোমাদেরকে গুরুত্বপূর্ণ আমি পড়ানোর শেষে দিয়ে দিতে চাই। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। তো আমাদের নবম অধ্যায় জানো জাতিসংঘ বাংলাদেশ, এই অধ্যায়ের আমরা এই অধ্যায়ের সূচনাটা, জাস্ট ভূমিকাটা আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই। যে জাতিসংঘ সৃষ্টি কিন্তু আপনা আপনি হয়নি। তোমরা জানো যে জাতিসংঘ সৃষ্টির আগে আরেকটি বিশ্ব সংস্থা ছিল, তার নাম জাতিপুঞ্জ। সেটা প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ সৃষ্টি হয়েছিল। জাতিপুঞ্জের ধরে নেওয়া হয় জাতিপুঞ্জের ব্যর্থতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ক্ষয়ক্ষতি, সেটা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। প্রায় 5 কোটি মানুষ এই যুদ্ধে নিহত হয়েছিল, এবং বিশ্বের সকল মহাদেশের প্রায় 61 থেকে 62টি দেশ সরাসরি অংশগ্রহণ করেছিল। অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু মাত্র 32টি দেশ সম্পৃক্ত ছিল। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যেটা বর্ণনাতীত। তো সে কারণেই সেই পটভূমিতেই জাতিসংঘ সৃষ্টি হয়। তো তোমরা জানো যে এই প্রথম 2টি বিশ্বযুদ্ধ, অর্থাৎ বিশ্বে যে 2টি বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে 1919 সাল পর্যন্ত ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1939 সাল থেকে শুরু হয়ে 1945 সালের এটা 2 সেপ্টেম্বর গিয়ে শেষ হয় জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে। এখন তোমাদেরকে আমি এই জাতিসংঘ সৃষ্টির পটভূমিটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালের 10 জানুয়ারি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লিগ অফ নেশনস সৃষ্টি হয়েছিল, কিন্তু লিগ অফ নেশনসের সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তি বিধানে তা ব্যর্থ হয়। 1939 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে, লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত হয়েছে। এছাড়া গৃহহারা পঙ্গুত্ব বরণ করেন অনেক লোক। প্রতিটি দেশ হারায় তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতৃবৃন্দ বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আর একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এরপর 1943 সালে তেহরানে ও মস্কোতে 4টি প্রধান শক্তির মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। তোমাদের এখানে খুবই সংক্ষেপে আছে এই সম্মেলনগুলো। অনেকগুলো সম্মেলনের একটি চূড়ান্ত বহিঃপ্রকাশ বা চূড়ান্ত পরিণতি ছিল জাতিসংঘ
সৃষ্টি। তো উক্ত সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে 1945 সালের 24 অক্টোবর সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্য দিয়ে 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। এজন্য 5টি প্রধান এই জাতিসংঘের এজন্য প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়। 24 অক্টোবর সৃষ্টি হয় বলে প্রত্যেক বছরের 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়ে থাকে। তো জাতিসংঘ জানো যে 5টি অঙ্গ প্রতিষ্ঠান ও একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। এই 5টি অঙ্গের প্রধান অঙ্গটি হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ ও আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত। আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার শোনা যায়। জি স্যার শোনা যায়। শোনা যায় না? গুড। তো সাধারণ পরিষদকে আবার বিতর্ক সভাও বলা হয়ে থাকে। তোমরা জানো পাঁচটি স্থায়ী ও 10টি অস্থায়ী মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। আর সাধারণ পরিষদের সদস্য তোমাদেরকে বলেছি যে সকল স্বাধীন রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্যপদ লাভ করতে পারে। অর্থাৎ সাধারণ পরিষদ সদস্য হতে হলে তার প্রধান শর্ত হচ্ছে সেই রাষ্ট্রটিকে অবশ্যই স্বাধীন হতে হবে। আর নিরাপত্তা পরিষদে গঠিত 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে। এখন স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। আর অস্থায়ী রাষ্ট্রগুলো প্রত্যেক 2 বছরের জন্য নির্বাচিত হয়। আরো 10টি অস্থায়ী রাষ্ট্র প্রত্যেক 2 বছরের জন্য নির্বাচিত হয়। সেটা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের সমন্বয় প্রস্তাবে তারা সদস্যপদ লাভ করে থাকে। এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের কাজ করে। তবে 5টা স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে। এখন ভেটো কি? ভেটো কি? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার যে ক্ষমতা স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর যে কোনোটির, স্থায়ী সদস্য রাষ্ট্রের কোন প্রস্তাব নিরাপত্তা পরিষদে কোন প্রস্তাব নাকচ করে দেওয়ার যে ক্ষমতা তাকেই আমরা ভেটো ক্ষমতা বলি, বা চূড়ান্ত ক্ষমতা, বা না সেটাকে না বোধক শব্দ দ্বারা যেটি নাকচ করা হয় সেটাই মূলত ভেটো ক্ষমতা নামে অভিহিত। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি সাধন করা। স্বাধীনতাপ্রাপ্ত নয় এরূপ বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য ওসি পরিষদ গঠিত। সেটা ওসি পরিষদের কার্যক্রম কিন্তু এখন সীমিত হয়ে এসেছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের উপমহাদেশ জানো সেটাও পরাধীন ছিল। অর্থাৎ যে রাষ্ট্রগুলো পরাধীন ছিল সে সময়ে উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল, সেই রাষ্ট্রগুলো দেখভাল করার জন্য ওসি পরিষদ গঠিত হয়। এখন ওসি পরিষদের কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে এসেছে। আন্তর্জাতিক মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের কাজ। নেদারল্যান্ডের হেগ শহরে এর কার্যালয় অবস্থিত। আর সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। সেক্রেটারি জেনারেল বা মহাসচিব, প্রধান নির্বাহী। আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত। তোমরা জানো জাতিসংঘের সদস্য পদ লাভ। তোমরা জানো যে জাতিসংঘ চার্টার বা সনদের নিয়ম কানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমানে বিশ্বে 193টি দেশ জাতিসংঘের সদস্য।
বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের 136তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। তো তোমরা জানো যোগদানের এক সপ্তাহ পর 1975 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। জাতিসংঘের উদ্দেশ্য বা লক্ষ্য কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কোশ্চেনে কিন্তু জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্যটা আসে 3 বা 4 নম্বরের কোশ্চেনে। তো তোমরা এটা খুব মনোযোগ সহকারে শুনবে। জাতিসংঘ সনদে সুস্পষ্টভাবে বিশ্ব শান্তি ও সহযোগিতা বিধানের লক্ষ্যে জাতিসংঘের উদ্দেশ্য লিপিবদ্ধ রয়েছে। উদ্দেশ্য সমূহ নিম্নরূপ: 1 নম্বর, শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। 3 নম্বর, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। 4 নম্বর, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 5 নম্বর, আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিষয়ের বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। 6 নম্বর, প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি ও তা সমুন্নত রাখা। এবং 7 নম্বর, উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। এই 7টি গুরুত্বপূর্ণ বা প্রধান উদ্দেশ্য নিয়েই কিন্তু জাতিসংঘ গঠিত হয়েছিল। এখন আমরা যাব জাতিসংঘে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম। আমার কথা শুনছো? আমাকে শুনতে পাচ্ছো? স্যার স্ক্রিনে অ্যানিমেশন সেটিংসটা অফ করে দেন, স্ক্রিনে দাগাচ্ছে। স্ক্রিনে স্যার কেউ দাগাচ্ছে। হ্যাঁ স্যার, এখন অফ হয়ে গেছে। ওকে, স্যার কি মিউট হয়ে গেল? ওকে, এখন দেখতে পাচ্ছ সমস্যা হচ্ছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন পরবর্তী টপিকে যাব, বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা ও কার্যক্রম। বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন আছে। জাতিসংঘের 136তম সদস্য বাংলাদেশ সবসময়ই এর বিশেষ নজর পেয়ে থাকে। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর মনোযোগ আকর্ষণ করেন। জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থা শুরু থেকেই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে। এই বিশ্ব সংস্থাটির 4 জন মহাসচিব 5 বার বাংলাদেশ সফর করেন। জাতিসংঘের বাংলাদেশের আর্থিক অবদান কম হলেও বাংলাদেশের সৈন্যরা প্রাণ উৎসর্গ করে শান্তিরক্ষা মিশন পরিচালনায় কার্যকর ভূমিকা রাখছে। এছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তোমরা জানো 1979-80 এর সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের নির্বাচন তার এ ভূমিকার স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার সাক্ষ্য বহনকারী। 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1986 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তার এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয়। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন
বিষয়ক দীর্ঘকালের সমস্যা নিরসনে এবং পার্বত্য চট্টগ্রামের সংঘাতময় পরিস্থিতির সুষ্ঠু সমাধান সফল হয়েছে। বাংলাদেশের জাতিসংঘের নিম্নোক্ত অঙ্গ সংস্থাগুলো কাজ করছে: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি, বাংলাদেশের আর্থিক ও সামাজিক তথা সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি বিশ্বব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2015 সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপি সহস্রাব্দ মিলেনিয়াম উন্নয়নের 8টি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করেছে। বর্তমানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করছে। জাতিসংঘ শিশু তহবিল ও ইউনিসেফ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে এই সংস্থাটি কাজ করছে। ফাও এর কার্যক্রম অর্থাৎ জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা বা ফাও বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যাদের ভূমিকা এখন তোমরা দেখছো বৈশ্বিক মহামারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা প্রশ্নবিদ্ধ হলেও তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মহামারী থেকে বিশ্ব মানবতাকে রক্ষার জন্য। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে পৃথিবীর মানুষের মধ্যে যে মরণ ব্যাধি ছিল সেগুলো নিশ্চিহ্নকরণে, প্রতিরোধকরণে। তো স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে, যেমন বাংলাদেশের পোলিও নিবারণের জন্য শিশুদের বিভিন্ন ধরনের ঔষধ খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় বা UNHCR বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করছে, বিশাল শরণার্থী পালনের খরচেও অবদান রাখছে। তাছাড়া বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রেখেছে। জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম বাংলাদেশে নারীদের উন্নয়নে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। নারীদের নিরাপদ শ্রম, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে চলেছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল কার্যক্রম অর্থাৎ জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম তহবিল বা UNFPA সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যাবলী খুবই প্রশংসনীয়। আমরা এ পর্যন্ত আজকে জাতিসংঘের যে সৃষ্টি বা পটভূমি, সৃষ্টির পটভূমি এবং জাতিসংঘের বাংলাদেশ কার্যক্রম এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের যে ভূমিকা সেসব নিয়ে আলোচনা করেছি। আমরা এখন একটু গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানবো, যে তোমাদেরকে আমি তোমাদের বইয়েও খুব বিশেষ ভাবে উল্লেখ নেই, তারপরও কয়েকটি বিষয় এই অধ্যায়ে জানার অবকাশ রয়েছে। সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার পর, প্রথম বিশ্বযুদ্ধের পর একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছিল, সেটা জাতিপুঞ্জ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গড়ে উঠেছিল, সেটা জাতিসংঘ। তো আমাদের প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে একটু জানা দরকার, যে কবে শুরু হলো, কেন শুরু হলো এবং কবে বা শেষ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে জাতিসংঘ জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমিটার মধ্যে আরেকটু বিস্তারিত আলোচনা করা দরকার বলে আমি মনে করি।
তো তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 সালের 28 জুলাই। আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা, এটা লিখে নেবে Yes, কিন্তু sir, শোনা যায়। গুরুত্বপূর্ণ তথ্য যেটা তোমাদের বইয়ে নেই, তোমরা মার্ক করে নেবে বিষয়টা অবশ্যই। যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? আমি বলেছি 28 জুলাই 1914। একজন বলো তো কবে শুরু হয়েছিল? 28 জুলাই 1914। হ্যাঁ, 28 জুলাই 1914 সালে, 14 তারিখে। তো এর পটভূমিটা মানে প্রত্যক্ষ কারণটা বা তোমাদেরকে আমি একটু বলবো যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল অস্ট্রিয়ার যুবরাজ এবং ফ্রান্সিস ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সোফিয়া সার্বিয়ার রাজধানী সারায়েভোতে সফরে গিয়েছিলেন। সেখানে 28 জুন 1914 সালে সকাল 11টায় এখন সার্বীয় আততায়ীর হাতে তারা নিহত হন। নিহত হলে অস্ট্রিয়া এর ক্ষতিপূরণ দাবি করে এবং তোমরা জানো যে বিশ্ব বৃহৎ রাষ্ট্রগুলো তখন দুটি ব্লকে বিভক্ত ছিল। তখন জার্মানি একটা ব্লক হিসাবে পরিচিত ছিল, একটি বৃহৎ শক্তি হিসাবে, অন্যদিকে ফ্রান্স, গ্রেট ব্রিটেন এরা ছিল আরেক বলয়ে, রাশিয়া। তো এক্ষেত্রে তোমাদের জানা দরকার, জেনে রাখা প্রয়োজন যে অস্ট্রিয়া ছিল জার্মানির বলয়ে এবং সার্বিয়া ছিল রাশিয়া এবং ফ্রান্সের বলয়ে। তাই 28 জুলাই 1914 সালে ফ্রান্সিস ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী সোফিয়া নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলে তা অচিরেই বিশ্বযুদ্ধে পরিণত হয়। অর্থাৎ পরবর্তীতে এই যুদ্ধের ফ্রান্স, গ্রেট ব্রিটেন এবং রাশিয়া জড়িয়ে পড়ে মিত্রপক্ষে। এভাবেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং প্রায় 32টি রাষ্ট্র, বিশ্বের প্রায় 32টি রাষ্ট্র এই প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। তোমাদের এটাও জানা দরকার যে প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশগ্রহণী রাষ্ট্রগুলো কিন্তু এক নয়। এটা তোমরা অনেকেই গুলিয়ে ফেলো। তো সেটা তোমাদেরকে বলি, প্রথম বিশ্বযুদ্ধে পক্ষ শক্তি হিসাবে বা যারা পরাজয় বরণ করেছিল, একদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরি এবং বুলগেরিয়া। এই 5টা রাষ্ট্র ছিল এক পক্ষে। অন্য পক্ষে তোমরা জানো যে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি, জার্মানি এরা কিন্তু তখন প্রথম বিশ্বযুদ্ধে মিত্র পক্ষে ছিল। আমার কথা বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার। স্যার শোনা যায় স্যার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার না হলে তোমাদের কাছে জাতিসংঘ গঠনের পটভূমিটা খুব একটা পরিষ্কার হবে না। এ কারণে এই বিষয়টি তোমাদের কাছে আমি তুলে ধরছি যে প্রথম বিশ্বযুদ্ধে 32টি রাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেছিল। তার মধ্যে পরাজিত শক্তির মধ্যে ছিল, অর্থাৎ জার্মানি বলয়ে ছিল জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া এবং হাঙ্গেরি। মাইন্ড ইট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানি ছিল কিন্তু অন্য রাষ্ট্রগুলো আবার এখানে ছিল না। তো তোমাদের বিশেষ করে বলবো যে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত শক্তির মধ্যে তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ জার্মানি, ইতালি এবং জাপান পরাজিত শক্তির মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রধান পরাজিত শক্তির মধ্যে ছিল হচ্ছে জার্মানি, ইতালি এবং জাপান। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ মিত্র শক্তির মধ্যে কিন্তু তখন ইতালি আর জার্মানি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিল না। এই জন্য প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির মধ্যে বা পরাজিত শক্তির মধ্যে কারা কারা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি বা পরাজিত শক্তির মধ্যে কারা কারা ছিল, এই বিষয়গুলো তোমাদের জানা দরকার।
তো যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটেছিল, তোমার অফিসিয়ালি সমাপ্ত ঘটেছিল 28 জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে জার্মানির সাথে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার, জি স্যার বোঝা যাচ্ছে। আমি আবারও উল্লেখ করছি, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 28 জুলাই 1914 সালে, আর শেষ হলো, অফিসিয়ালি শেষ হলো, অফিসিয়ালি বলছি এ কারণে, তোমাদেরকে কারণটা আমি ব্যাখ্যা করব, 1919 সালের 28 জুন ভার্সাই সন্ধির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটলো। এটা অফিসিয়ালি কবে শেষ হলো? 28 জুন 1919 সালে, 28 জুন 1919 সালে ভার্সাই সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে। স্যার বানানটা বলবেন? হ্যাঁ, ভার্সাই সন্ধি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার বলেন স্যার। হ্যাঁ, জি স্যার এখন বলেন। ভার্সাই সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে অফিসিয়ালি, কিন্তু তার আগেই 1918 সালে 11 নভেম্বর 14 দফার ভিত্তিতে জার্মানি যুদ্ধ বিরতির আবেদন করলে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃত অর্থে পরিসমাপ্তি ঘটেছিল। কিন্তু অফিসিয়ালি আমরা যদি বলি তাহলে বলবো 1919 সালের 28 জুন, আর আনঅফিসিয়ালি প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল 11 নভেম্বর 1918 সালে। মাইন্ড ইট, এটা কিন্তু তোমরা লিখে নেবে, লিখে রাখবে। আনঅফিসিয়ালি প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল 1918 সালের 11 নভেম্বর, আর অফিসিয়ালি প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল 28 জুন 1919 সালে। স্যার তোমাদের এইটুকু জেনে রাখলেই হবে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে, ঠিক আছে? স্যার আনঅফিসিয়ালি যে সময় যুদ্ধের সমাপ্তি হয় সে সময় স্যার মনে হয় কোনো সন্ধি স্থাপন করা হয় না, এর জন্য সেটাকে অফিসিয়াল বলে ধরা হয় না, এর জন্য স্যার এটা। হ্যাঁ, সেজন্য কারণ জার্মানির আত্মসমর্পণ ঘটা মানে, কারণ অক্ষ শক্তির মধ্যে প্রধান শক্তি তো ছিল জার্মানি, তাই না? প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, বুলগেরিয়া এবং হাঙ্গেরি, এই 5টা রাষ্ট্রের সাথে কিন্তু 5টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে জার্মানির সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভার্সাই সন্ধি, যেটা এটা জার্মানির সাথে স্বাক্ষরিত হয়েছিল। অন্য 4টির সাথে আমাদের অপ্রাসঙ্গিক, তোমরা জানতে চাইলে আমি পরবর্তী তোমাদেরকে জানাবো নেক্সট ক্লাসে, তোমরা জানতে চাইলে, কিন্তু আমাদের এটা প্রাসঙ্গিক নয়। যেমন তুরস্কের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অস্ট্রিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, বুলগেরিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারপরে ইয়েতে তোমার হাঙ্গেরির সাথে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে ভার্সাই সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়েই প্রথম বিশ্বযুদ্ধের অফিসিয়ালি পরিসমাপ্তি ঘটে, কিন্তু তার আগে আনঅফিসিয়ালি জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে, অর্থাৎ 1918 সালে 11 নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে আনঅফিসিয়ালি প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। তো দুটোই জেনে রাখা দরকার, আনঅফিসিয়ালি এবং অফিসিয়ালি। প্রথম বিশ্বযুদ্ধে তাহলে বিজয়ী শক্তি কোনটা ছিল? বিজয়ী শক্তি তোমাদেরকে বলেছি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইতালি। ইতালি অবশ্য প্রথম দিকে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মুসোলিনি যোগদানের কিন্তু অন্যতম একটি কারণ ছিল যে ইতালি প্রথম বিশ্বযুদ্ধে যে চাওয়া পাওয়া সেটা পূরণ না হওয়াতেই পরবর্তীতে মুসোলিনি জাতীয়তা বোধের দোহাই দিয়ে ইতালির জনগণকে কিন্তু এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করেছিল। তো ইতালি কিন্তু প্রথম দিকে তারা দোটানায় ছিল যে জার্মানির যে শক্তি, সেখানে জার্মানির যদি বিজয়ী হয় তারা কোন পক্ষে যাবে আসলে। তো শেষ পর্যন্ত ইতালি খুব কম পরিসরে হলেও গ্রেট ব্রিটেন, ফ্রান্স বা রাশিয়ার পক্ষে যোগদান করেছিল। তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা প্রথম দিকে অনেক ইয়েতে আমেরিকা কিন্তু সরাসরি প্রথম দিকে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেনি, অনেক পরে প্রায় 41 সালের দিকে, 40-41 সালের দিকে গিয়ে কিন্তু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। এবং আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমার প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু পর আমেরিকা বিশ্ব রাজনীতিতে সেভাবে হস্তক্ষেপ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধেও আমেরিকা কিন্তু ইনক্যারিং পলিসি বলে, অন্তর্নিহিত মানে ইনক্যারিং, সে ফোকাস হয়নি প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত
বা প্রথম বিশ্বযুদ্ধের পরেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু আমেরিকা বিশ্ব শক্তি রূপে আবির্ভূত হয় এবং বিশ্বের চালিকা শক্তি রূপে আবির্ভূত হয়। তো এজন্য আমরা বলি প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তির মধ্যে কিন্তু রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্সকে আমরা প্রথমে নাম বলে থাকি। এজন্য আমেরিকার নামটা আমরা পরে বলি। ঠিক আছে, পরিষ্কার তোমাদের কাছে? স্যার হ্যাঁ বলো। স্যার কোন যুদ্ধ কি স্যার কোন সন্ধির মাধ্যমে সমাপ্তি হয়, তাছাড়া কি সমাপ্তি করা যায় না? যুদ্ধ যখন লেগেই যায়, হ্যাঁ তোমার খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা যুদ্ধ যদি লেগেই যায় তখন শক্তি প্রয়োগ ছাড়া তো সেই আলোচনার মাধ্যমে হতে পারে সেটা, কিন্তু যখন যুদ্ধ বেঁধেই যায় তখন শক্তি প্রয়োগটাই মুখ্য হয়ে দাঁড়ায়, গৌণ হয়ে দাঁড়ায়। তখন যে শক্তি বিজয়ী হয় মূলত তারাই চালিকা শক্তি রূপে আবির্ভূত হয় এবং তারাই বিজিত শক্তিকে বিভিন্ন চুক্তির মাধ্যমে বা বিভিন্ন শর্তের মাধ্যমে আবদ্ধ করে। যে শর্ত প্রথম বিশ্বযুদ্ধে আমরা দেখেছি, ভার্সাই সন্ধিটা যে জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসাবে আমরা এই ভার্সাই সন্ধির যে ত্রুটি সেটাকে দায়ী করে থাকি। হ্যাঁ, তো সেটা মানে ত্রুটি বিচ্যুত অবশ্যই ছিল। জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রধানত দায়ী করা হয়েছিল। আসলে জার্মানি একমাত্র দায়ী ছিল না, বিজয়ী শক্তি গুলো ছিল, তাদেরও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির মতো দায়ী ছিল। তারপরেও বিজয়ী শক্তি কিন্তু শুধু জার্মানিকে, বিশেষ করে ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন ইয়েকেই দায়ী করেছিল জার্মানিকে, এবং জার্মানির উপরে খুবই অন্যায় কিছু শর্ত চাপিয়ে দিয়েছিল। তারই পরিণতিতে কিন্তু হিটলারের উত্থান ঘটে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তো ওকে, আরেকটি বিষয়, আমাদের হাতে সময় খুব কম আছে, আরেকটা বিষয় তোমাদের কয়েকটা বিষয় আমি জানিয়ে রাখবো। সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা জানো 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে 1939 সালের 3 সেপ্টেম্বর ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তারিখ যদি আমরা বলি 1939 সালের 1 সেপ্টেম্বর। ঠিক আছে? আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমি বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে মূলত 1945 সালের 2 সেপ্টেম্বর, যখন জার্মানিরা আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, তখনই পরিসমাপ্তি ঘটে। কিন্তু তোমাদের জেনে রাখা দরকার, জার্মানরা কিন্তু তার আগেই 2 সেপ্টেম্বরের আগেই কিন্তু জার্মানরা আত্মসমর্পণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। অর্থাৎ 1945 সালের 9 মে শেষ রাতে জার্মানরা আত্মসমর্পণ করে। তার আগে তোমরা জানো 6 মে হচ্ছে যে হিটলার আত্মহত্যা করেন নিজের রিভলভার গুলিতে। তো আমরা জার্মানিকে তখন জার্মানিরা যখন আত্মসমর্পণ করেন, বিজয়ী শক্তি অর্থাৎ মিত্র শক্তিরা জাপানকে আত্মসমর্পণের আহ্বান জানালে জাপান যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তোমরা জানো যে বিশ্বে প্রথম যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার 1945 সালে 6 সেপ্টেম্বর হিরোশিমায় এবং 6 আগস্ট হিরোশিমায় এবং 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে আমেরিকা। এরপরে জাপানিরা মূলত আত্মসমর্পণের প্রস্তাব দেয় এবং 2 সেপ্টেম্বর জার্মানিরা আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির মধ্য দিয়ে জাতিসংঘের তোমার আত্মপ্রকাশ ঘটে। তো জাতিসংঘের আত্মপ্রকাশটা 24 অক্টোবর ঘটে, তোমরা জানো। তার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই কিন্তু জাতিসংঘ গঠনের প্রক্রিয়াটা শুরু হয়েছিল বিভিন্ন সম্মেলনে, যদিও আমাদের কাছে অপ্রাসঙ্গিক, এই জন্য বিষয়টা আমাদের এই অধ্যায়ের সাথে অপ্রাসঙ্গিক, এর জন্য আমি এই আলোচনায় আর যাচ্ছি না। যতগুলো সম্মেলন হয়েছে তোমরা জানতে চাইলে হয়তো আমি পরবর্তীতে এই অধ্যায়ের শেষে সেগুলো আলোচনা করব। তো এখন তোমাদেরকে আর আমার হাতে কয়েক মিনিট সময় আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। আমি 15টা কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং উত্তর তোমাদেরকে বলতে চাই, আমি যতটুকু পড়িয়েছি এর মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে।
আসার মতো কোশ্চেন গুলো তোমরা একটু লিখে নেবে। সময় বেশি নাই স্যার, 2 মিনিট 30 সেকেন্ড বাকি। না স্যার বেশিক্ষণ নাই, এখনো 3 মিনিট আছে স্যার লিখতে পারবো। আচ্ছা আমি বলছি তাহলে শোনো, আমি বলছি তোমরা শোনো। স্যার ছবি তুলে লাগাই দেন তাইলে তো। ওকে গ্রুপে ছবি দিয়ে দিন স্যার ছবিটা গ্রুপে দিলে হয়। আচ্ছা তোমাদের ছবিটা আমি গ্রুপে দিয়ে দেব, এটা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তারপরেও আমি তোমাদের সামনে একটু পাঠ করে শোনাই, আর এটা ছবি তোমাদের গ্রুপে দিয়ে দিব অবশ্যই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, আর প্রত্যেক ক্লাসের শেষে কিন্তু আমি এই কাজটি করব, গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতো কোশ্চেন গুলো তোমাদেরকে দিয়ে দিব আমি। ওকে, আমি পড়ি। মানবাধিকার বলতে কি বুঝো? উত্তর হচ্ছে মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধা বা অধিকার। 2 নম্বর, কত তারিখে লিগ অফ নেশন সৃষ্টি লাভ করে? 1920 সালের 10 জানুয়ারি লিগ অফ নেশন কিন্তু। 3 নম্বর, কোন তারিখে জাতিসংঘ আত্মপ্রকাশ করে? 1945 সালের 24 অক্টোবর। 4 নম্বর, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়ার প্রধান শর্ত কি? স্বাধীন, অবশ্যই স্বাধীন রাষ্ট্র হতে হবে। 5 নম্বর, জাতিসংঘের প্রধান অঙ্গ কয়টি? 5টি। 6 নম্বর, জাতিসংঘের কোন সংস্থাকে বিতর্ক সভা হিসাবে অভিহিত করা হয়? সাধারণ পরিষদকে। 7 নম্বর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত? মোট 15টি, তার মধ্যে স্থায়ী 5টি আর অস্থায়ী 10টি। 8 নম্বর, জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো কোন কোন রাষ্ট্র, মানে কারা? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। 9 নম্বর, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্ক শহরে। 10 নম্বর, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগ শহরে। 11 নম্বর, বাংলাদেশ কত সালে ও কততম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে 36তম সদস্য হিসেবে। 12 নম্বর, কোন সময়ের জন্য বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়? 1979-80 সময়ের জন্য। 13 নম্বর, এসডিজি এর পূর্ণ রূপ কি? সাস্টেনেবল